একটি গ্রামের এক মধ্যবয়স্ক মুদিখানা দোকানের মালিক কিশোর গুপ্তা তন্ত্র সাধনায় নিমগ্ন হয়ে যায়, আর তারপর পাওয়া যায় তার লাশ। এটা কি কোনো অদ্ভুত শক্তির কাজ ছিল, নাকি কোনো দুর্বল মস্তিষ্কের পরিণতি? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। মনোজ, তুমি, তোমার দিদি, তোমার জামাইবাবু এই তান্ত্রিকের ব্যাপারটা আমাদের বলনি কেন? স্যার, আপনাকে তো বলেইছিলাম বাবা খুব পুজো আর্চা করতেন। পুজো আর্চা আলাদা ব্যাপার, কিন্তু তোমার বাবা এখানে যা করতো সেটাকে ভণ্ডামো বলা হয়। পুজো আর্চা আর ভণ্ডামোর মধ্যে অনেক তফাৎ, ততটাই তফাৎ যতটা আইনের সাথে অপরাধের। আর তোমার বাবা এখানে যেটা করতো সেটা আইনত দণ্ডনীয়। স্যার, আমার এত কিছু জানা নেই। আচ্ছা শোনো, ওকে আর ওর জামাইবাবুকে থানায় নিয়ে চলো। তোমার বাবা এই ঝাড়ফুঁকের কাজ কবে থেকে শুরু করেছিল? স্যার, 4 বছর আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। দিদির বিয়ে হওয়ার কথা ছিল, আর বাবা খুব চিন্তিত ছিলেন। টাকাটা পরে দেবো, ঠিক আছে? ঠিক আছে। মনোজ, আজ থেকে আর কাউকে ধার দিস না। এই দেখ, এই যতগুলো নাম আছে না, সবার বাড়িতে যা আর টাকা নিয়ে আয়। বৈশালীর বিয়ে, অনেক খরচ আছে বাবা। ঠিক আছে বাবা। আর তুই একটু দোকানটা সামলা, আমি একটু মন্দির থেকে ঘুরে আসছি, কেমন? স্যার, আমার বাবা গুরুদেবকে খুব মানতেন। কোনো কাজ শুরু করার আগে ওনার সাথে অবশ্যই দেখা করতেন। এই গুরুজিকে? উনি আমাদের গ্রামের বাইরের মন্দিরটায় থাকেন। কিশোর, চোখ দুটোকে খোলো। সঠিক পথ পেয়েছো তুমি। তোমার মেয়ের বিয়ে নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আর যে টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করছো সেসবও মিটে যাবে। আমাকে আপনার পায়ে ঠাঁই দিন গুরুদেব, আমাকে আপনার পায়ে ঠাঁই দিন। ওঠো কিশোর, ওঠো। গুরুদেব, এই বিদ্যা আমাকেও শিখিয়ে দিন। বিশ্বাস করুন গুরুদেব, জীবন দিয়ে দিতে পারি আপনার জন্য। আমার বিদ্যা কাউকে প্রাণ দেওয়া বা প্রাণ নেওয়া নয়, এসব তো মানুষের সেবা করার জন্য। হ্যাঁ, তবে শিক্ষাটা সহজ নয়, তোমাকে অনেক কষ্ট করতে হবে। রাজি? রাজি আছি গুরুদেব। সেই গুরুদেব তান্ত্রিক ছিলেন? হ্যাঁ, কিন্তু উনি কোনো রকম কালো জাদু করতেন না। সাদা জাদু করতেন? আদৌ জাদু করতেন? তুমি দেখেছিলে কখনো? না স্যার, আমি নিজে তো কোনোদিনও দেখিনি। আর আমার তো বিশ্বাস হয় না এইসব জাদুর কোনো অস্তিত্ব আছে। কিন্তু আমি জানি না যে বাবার মাথায় কিসের ভূত চেপেছিল। বৈশালী, এখন তুই বোঝা তোর বাবাকে। দোকানটা অন্য কাউকে দিয়ে দিচ্ছে চালানোর জন্য, এবার নিজে চলে যাবে পাহাড়ে, সন্ন্যাস নেবে বলছে। আমি কোনো সন্ন্যাস নিতে যাচ্ছি না, আমি বাইরেও কোথাও যাচ্ছি না, আমি শুধু আমার অন্তরে যাচ্ছি। দেখো, যে বিষয় সম্পর্কে তোমাদের ধারণা নেই সেই বিষয়ে কথা বলো না। বাবা, দোকানটা অন্যদেরকে দিয়ে দেওয়ার কি মানে আছে? ওরে মা, গুরুদেব আমার ভবিষ্যৎ দেখতে পেয়েছেন। এই দোকানটা এখন আমার কাছে পুরো মূল্যহীন। এখন আমার ভেতরের ব্রহ্মাণ্ডকে জাগাতে হবে, তাকে বসে আনতে হবে। কিন্তু বাবা, আমাদের মনোজ দোকান সামলে নেবে, ও সাহায্য করবে। হ্যাঁ বাবা, আমরা তো আছি, আমরা চালাবো দোকান। আপনি আপনার মতন পুজো আচ্ছা নিয়ে থাকুন না। দেখো জামাই, এটা আমার বাড়ির ব্যাপার, তুমি এই ব্যাপারে নাক না গলালেই ভালো হয়। আচ্ছা, ভুল হয়ে গেছে। স্যার। অমিত, তোমার শ্বশুর মশাইয়ের ধারণা ছিল যে তুমি তাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছ। স্যার, আমি জানি আপনারা কি জিজ্ঞেস করতে চাইছেন, কিন্তু আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই, ওনার কথা আমার একেবারেই খারাপ লাগেনি। কিন্তু ভালোও তো লাগেনি। হত্যার রাতে তুমি কোথায় ছিলে অমিত? স্যার, আপনাদের মনে হয় যে আমি আমাদের প্রশ্নের উত্তর দিতে হয় অমিত, উত্তরের মধ্যে প্রশ্ন করতে নেই, তাও বিশেষ করে থানায় বসে।
কিশোর গুপ্তার অতীতের অনেক রহস্য প্রকাশ্যে চলে আসে। ধীরে ধীরে এমন একটা মানুষ আর তার জগতের চিত্র ফুটে উঠতে থাকে যেখানে অস্থিরতা, ভয় আর ধোঁকার প্রেত প্রতি মুহূর্তে ওঁত পেতে বসেছিল। কিশোর গুপ্তার সঙ্গে এমন কিছু ঘটেছিল যার ফলে সে নৈতিকতার সীমা পার করে গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই সীমাটা কি শুধুমাত্র কিশোর গুপ্তাই পার করেছিল? যেই রাতে তোমার শ্বশুর কিশোর গুপ্তা মার্ডার হন, সেই রাতে তুমি কোথায় ছিলে অমিত? সেই রাতে আমি বাড়িতেই ছিলাম, ফিল্ম দেখছিলাম টিভিতে আমার স্ত্রীর সঙ্গে। আর তুমি মনোজ? আমিও বাড়িতেই ছিলাম, ফিল্ম দেখছিলাম। তোমাদের দুজনে মোবাইল নাম্বার আমাদের দাও। কিশোর গুপ্তার টাকা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল? না স্যার। আরে হয়েছিল তো। কার সাথে? আরে ওই আরেকজন বাবার সঙ্গে। হ্যাঁ স্যার, একজন বাবা ছিলেন। এই আরেক বাবা আবার কে? সবাই ওনাকে বিভূতি বাবা ডাকতো। উনি খুবই অদ্ভুত লোক ছিলেন। উনি আমার বাবার মাথাটা খেয়েছিলেন। কিশোর গুপ্তা, বলো কি জন্য এসেছো? আপনি আমাকে চিনে ফেলেছেন? যখন ভক্ত গুরুর জন্য তৈরি হয়ে যায় তখন গুরু তাকে চিনে নেয়। তুমি শরণ নিতে এসেছো আমার, তাই তো? আপনার বিষয়ে অনেক কথা শুনেছি আমি, সেই জন্যই আপনার কাছে এসেছি। 3টে শর্ত আছে, দুটো খুবই সহজ, একটা খুবই মুশকিলের। কি শর্ত বাবা? ওই যে লোকটা এখান থেকে গেল, হ্যাঁ, মনে হচ্ছে খুব বড় লোক ঘরের কেউ। আমার কাছে ও খুব ছোট। হ্যাঁ, দক্ষিণে অনেক বড় দিয়ে গেছে, তবে আমার কাছে এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র। কিন্তু আমার বিদ্যার জন্য এটা প্রয়োজনীয়। প্রথম শর্ত, আমার স্মরণে আসার পর এই বিদ্যার শিক্ষা তুমি অন্য কাউকে দিতে পারবে না। আর দ্বিতীয় শর্ত বাবা? আমার কাছে যা শিখবে সেটা তোমায় এত শক্তি দেবে, এমন এমন আত্মা তোমার হাতে বন্দী হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। হিরে বৃষ্টি হবে গুপ্তা, হিরে। কিন্তু শর্তটা কি বাবা? প্রথমে এটা বলো, তুমি আমাকে গুরু দক্ষিণাতে কি দেবে? আপনি যা চাইবেন। 1 লাখ। 1 লাখ? এই যে বিদ্যা আমি তোমাকে শেখাবো, তার প্রয়োজনীয় সামগ্রীগুলো এত সস্তা নয়। ওগুলো পাওয়ার জন্য আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। এত সহজ শর্তে এত ভাবার কি আছে গুপ্তা? যদি ওই বিদ্যা না নিতে চাও তো ফিরে যাও নিজের গুরুর কাছে। না না বাবা, আমি আপনাকে বিমুখ করব না। আমি দেবো 1 লাখ টাকা। 1 লাখ টাকা দেবো। আর শেষ শর্তটা বাবা? সময় আসলে সব থেকে দামি জিনিস ভেট দিতে হবে, অর্থের থেকেও বেশি দামি। সেটা কি বাবা? বলিদান। রাজি আছি বাবা, আমি রাজি। 1 লাখ টাকা তোমার বাবা পেল কোথা থেকে? স্যার, বিভূতি বাবাকে টাকা দেওয়ার জন্য বাবা দোকান বেচে দিয়েছিল। কত টাকায়? স্যার 2 লাখ টাকায়। আর আমাদেরকে জানায়ও নি। ঠিক আছে, তুইও একবার দেখে নে। আচ্ছা। কি এটা? টাকা আছে 1 লাখ, রেখে দাও। 1 লাখ? এটা কোথা থেকে এলো? কে দিল? আমি দোকানটা বেচে দিয়েছি। 1 লাখ টাকায় তুমি দোকান বেচে দিলে? দোকানটা বেচে দিয়েছো কেন? 1 লাখ টাকায় নয়, 2 লাখ টাকায় বিক্রি করেছি। 1 লাখ টাকা বিভূতি বাবাকে গুরু দক্ষিণা দিয়েছি। এখন দেখবে গঙ্গা, সোনা ফলবে, সোনা। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা দিনকে রাত করতে পারে, রাতকে দিন। আমরা যদি চেষ্টাও করি তাও একেবারেই সফল হতে পারবো না। তুই ও পথে যাস না গুপ্তা, ওটা হচ্ছে ধ্বংসের পথ। গুরুদেব, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার ওই শক্তি দরকার, যে কোনো মূল্যে। এর জন্য তোকে যে মূল্য দিতে হবে তুই জানিস, তবু তুই যাবি? হ্যাঁ, যাবো গুরুদেব।
আমার বাবা বিভূতি বাবাকে 1 লাখ টাকা দিয়েছিল, আর তারপরে শিক্ষা শুরু হয়। দক্ষিণা পুরো 1 লাখ আছে বাবা। গুপ্তা, আজ থেকে তুমি সেই দুনিয়ার হয়ে গেলে যেখানে মানুষ নিজের সাধনাতে যা খুশি করতে পারে। ঠিক ভুল এসবের কোনো অর্থ নেই, সবকিছুই শক্তির খেলা। এটা একটা নেশা যেটা কখনোই নামবে না। তৈরি আছো? তৈরি আছি বাবা। আজ রাতভর ঘুমোতে পারবে না। আমি একটা মন্ত্র দেব, একটা ঘরে একলা বসে সেই মন্ত্র জপ করবে, আর সূর্যোদয়ের আগে গ্রামের বাইরে দিঘির ধারে আমার সঙ্গে দেখা করবে। এই জিনিসগুলো তোমাকে নিয়ে আসতে হবে, বাকি জিনিসগুলো আমি নিয়ে আসবো। আটার গুলি নিজের হাতে বানাবে গুপ্তা। এ তো সবে শুরু। এমন এমন তন্ত্রের শক্তি বলবো তোমায় যে কাউকে বশীভূত করতে পারবে। আপনি ধন্য, ধন্য আপনি বাবা। या वेदी शक्ति रूपम सर्वनाशं दुश्मनम दुश्मनं सर्वनाशं शक्ति देवी मयि शक्ति देवी मयि दुश्मनं पापनाशं शक्ति मोहि मातृभम शक्ति देवी मयि शक्ति देवी मयि दुश्मनं पापनाशं शक्ति मोहि मातृभम षट फट शक्ति देवी मयि शक्ति देवी हाँ षट फट शक्ति देवी मयि दुश्मनं पापनाशं देवी मयि शक्तिनाशं पापनाशं दुश्मनं पापनाशं शक्ति देवी मयि झटपट शक्ति देवी मयि शक्ति। আরে কিশোর কি পাগল হয়ে গেল নাকি? আজকাল গঙ্গা বৌদিও খুব চিন্তিত থাকেন। মনোজ, যাস না, খুব ভয় লাগছে আমার। কি যে হলো তোর বাবার? সেই রাতে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাবা ওইসব ভয়ঙ্কর মন্ত্রগুলো এত জোরে জোরে বলছিল যে সেদিন রাতে না বাবা ঘুমিয়েছিল না আমরা ঘুমিয়েছিলাম। আর তারপরে পরের দিন ভোরবেলায় উনি বেরিয়ে যান। বিভূতি বাবা পালিয়ে গিয়েছিল। ওই শয়তানটা আমার বাবার থেকে 1 লাখ টাকা নিয়ে গিয়েছিল। বাবা খুবই ভেঙে পড়েছিল, আর তারপর ওনার আচরণ আরো অদ্ভুত হতে শুরু করে। আরে এসব কি খুঁজছো তুমি? বাকি 1 লাখ টাকা কোথায় গেল? ওটা কিসের জন্য চাই? বিভূতি বাবা যেন কোথায় চলে গেছে, হয়তো আমাকে গিয়ে ডেকে আনতে হবে। তোমার বিভূতি বাবা আমাদের 1 লাখ টাকা নিয়ে পালিয়েছে। তুমি এই কথাটা বিশ্বাস করছো না কেন? তুই চুপ কর মনোজ, কোনো কথা বলবি না। মনোজ কিছু বলবে না, আমি কিছু বলবো না, বৈশালী চুপ করে থাকবে। জামাইকে যা তা বলেছো, যা মর্জি হবে তুমি করবে। টাকাটা যদি বার করে না দাও তাহলে বাড়ি ছেড়ে চলে যাব। মা, তুমি কিন্তু টাকা দেবে না। ঠিক আছে, আর তোমাদের মুখ দর্শনও করবো না। দাঁড়াও মা, তুমি কিন্তু টাকা মনোজ, চুপ কর তুই। নাও। গঙ্গা, এখন দেখবে তুমি, বিভূতি বাবা আসার আগেই এই বিদ্যা আমি নিজেই শিখে নেব। সোনা ফলবে, সোনা ফলবে গঙ্গা। দোকান বিক্রি হয়ে গেল, বাড়িতে যে টাকা ছিল তাও বাবা নিয়ে গেল। স্যার, আমাদের খাবার কেনার মতো টাকা ছিল না, কিন্তু বাবার আমাদের প্রতি কোনো দায়িত্ব ছিল না। উনি তখনও নিজের সাধনা নিয়ে পড়েছিলেন।
বাবা বাকি 1 লাখ টাকা দিয়ে বিভিন্ন জিনিস, বই, আরো নানা জানি কিসব কিনতে ব্যয় করেছিল। আর মা আরো অদ্ভুত হতে শুরু করে, ভেঙে পড়েছিল। এই নে মা, কিছু শাড়ি আর গয়না আছে, এটা তোর কাছেই রাখ। এখানে যদি থাকে এগুলোও চলে যাবে। মা, তুমি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে চলো না। হ্যাঁ মা, বৈশালী ঠিকই বলছে। না, আমি এখানেই থাকবো। জানি না কেন আজকাল আমার এরকম মনে হয় যে আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না। তারপরে আমার বাবা আমার নিজের মাকে মেরে ফেলল। মানুষ ভীষণভাবে প্রতারিত হওয়ার পর হয় ভেঙে পড়ে, না হলে ভীষণ রেগে যায়। কিশোর গুপ্তা রেগে গিয়েছিল। বিভূতি বাবার বিষয়টা শুধুমাত্র তার ইচ্ছে শক্তিকে আঘাত করেনি, বরং তার অহংকার আর তার পুরুষত্বকেও আঘাত করেছিল। কিশোর গুপ্তা এবার ঠিক করে নিয়েছিল যে সে পুরো দুনিয়াকে দেখিয়ে দেবে যে সে একজন অসাধারণ আর শক্তিশালী তান্ত্রিক। আর এই জেদ এবং একগুয়েমির কারণে সম্পর্কগুলো শেষ হতে থাকে। বাবা, তুমি তোমার পুজো পাঠ চালু রাখো, কিন্তু মার এখন ডাক্তার দরকার। দেখছো তো মার অবস্থা, মার প্রচন্ড জ্বর। বাবা, মা জল খেয়েও বমি করছে। গঙ্গা, মুখ খোলো, তোমার ওষুধ নিয়ে এসেছি। বাবা মায়ের পুরো শরীরটা হলুদ হয়ে গেছে, সম্ভবত জন্ডিস হয়েছে ওনার। ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। তোমাদের সবার, ডাক্তারের সবার মনে হবে যে ওর জন্ডিস হয়েছে, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই হলুদ রঙের আড়ালে একটা কালো সাপ লুকিয়ে রয়েছে, যে আমার তপস্যাটাকে ভাঙবার জন্য বেরিয়ে আসতে চাইছে। কোনো ডাক্তার ফাক্তারের দরকার নেই, এ আমার স্ত্রী, আমি একে সুস্থ করে তুলব। প্রথমে কালো সাপটার তো একটা ব্যবস্থা করি। তোমরা যাও এখান থেকে বাইরে যাও। কিন্তু বাবা, ওনার আবার আমার পারিবারিক ব্যাপারে কথা বলছো? যাও তোমরা। বাবাকে কি করে বোঝাই বলতো? ওনাকে আজ পর্যন্ত কেউ কিছু বোঝাতে পেরেছেন? উনি শুনবেনই না কারোর কথা, না ওর বাবার না আমার বাবার। আর যখন থেকে উনি নিজেকে বাবা বলছেন না, আত্মীয় স্বজনকে উনি দূরেই করে দিয়েছেন। সেসব ঠিক আছে অজয়, কিন্তু এখন মামির অবস্থা ভীষণ খারাপ, তার ব্যাপারে ভাবো। আরে আমিও চাই কাকি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। আমার কাছে একটা রাস্তা আছে, তোমরা দুজন আমাকে সাহায্য করবে? যে কোনো উপায়ে আমি আমার নিজের মাকে বাঁচাতে চাইছিলাম, ওনার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। ভূত প্রেত পিশাচত্বই তেব্বা পিণ্ডং দদম মহম রৌরবে চামুণ্ডা কালো সূত্রে চ স্থিতা ইদং পিণ্ডং দদম মহম ওং ক্রিং ছটকাট ওং ক্রিং তৎসৎ ওং ক্রিং ছটকাট ওং হিং ক্রিং ছটকাট ওং ক্রিং ছটকাট। কতক্ষণ লুকোবি? কতক্ষণ লুকিয়ে থাকবে তুই? বাইরে বেরো। আমার ঘরে ঢুকে থাকার চেষ্টা করছিস, এখন তোর মৃত্যু চোখের সামনে দাঁড়িয়ে আছে। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। অনেক হয়ে গেছে তোমার খেলা, এবার বন্ধ করো সব, তা নাহলে আমি পুলিশ ডাকবো বলছি। আমি তোর মরা বাপদাদাকে ডেকে আনবো। একদম বাজে কথা বলবি না। গঙ্গা বৌদিকে কোন হাসপাতালে নিয়ে যা, শেষে ওর জীবনটা নিয়ে নিবি তুই। তুই সেই কালো সাপটা নস তো, যে আমাকে জ্বালাচ্ছে? আমি তোকে কেন হিংসে করব? যার বাচ্চা নেই, কারোর বাচ্চা দেখলে হিংসে করে। আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো বলে দিচ্ছি। মেরে ফেললেও তুই বাবা হতে পারবি না। শোন শোন, বস বস, এখানে বস। তোকে একটা কথা বলে শোন, তোরা দুজনে আমার কাছে চিকিৎসা কর। সামনের অমাবস্যায় ভালো একটা দিন আছে, তোর বউ অপসরার মতো সুন্দরী হয়ে যাবে, ও মা হয়ে উঠবে, আর তুই বাবা। ভাব, তুই ভাব ভাব। আমার ফিজ মাত্র 1 লাখ টাকা। বল রাজি? ভগবান বোধহয় এইটাই চাইছে, গঙ্গা বৌদি এইরকম ভাবেই কষ্ট পাবে। আরে বৌদির কপাল খারাপ, সেই জন্য তোর মতো একটা স্বামী পেয়েছে, আর কপাল পোড়া এই বাচ্চাগুলো তোর মতো একটা বাপ পেয়েছে। ওদের সবার জীবন তুই বরবাদ করে দিয়েছিস। আঙুর ফল টক, তেজপাল, আঙুর ফল টক, তাই না? যা।
রাখ ওখানে, রাখ ওখানে। কোথায় নিয়ে যাচ্ছিলি? হাসপাতাল। কাকা, খুব খারাপ অবস্থা কাকির। মামা, তুমি যা খুশি করতে পারো, আমরা হসপিটালে মামিকে নিয়েই যাব। আমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। আর মনোজ, তুই তোর বাবাকে মারবি? জানিস তো সারাটা জীবন ধরে তোকে কেমন করে জ্বালাবো, আমার কত শক্তি সেটা তোদের ধারণা নেই। চলে যা তোরা, আমার মুখ থেকে কোনো অভিশাপ বেরোনোর আগে চলে যা তোরা। বাবা কারোর কথা শোনেনি, আর মা মারা গেল দগ্ধে দগ্ধে। হ্যাঁ স্যার, আর ওনার মধ্যে কোনো বদল দেখিনি আমরা। উনি যেমনকার তেমনই রইলেন, নিজের দুনিয়ায় মত্ত। তেষাং পিণ্ড মায়া দেজ গুরু নাম জান বান্ধবমৃতা চং চলত্তনা আম গর্ভাশ্চ জাতা তেষাং পিণ্ডং ধরমহম। বাবা দরজা খোলো, বাবা মা মারা গেছে। বাবা বাবা মাম শির পাতু ইং ই পাতু কপনম ওং ইং নং শত পাতু তং রিং মে পাতু ভালকং। গিয়েছিল, কিন্তু বাবা লাশটাকে জ্যান্ত করতে চাইছিল। একদিক থেকে বাবা যেন পাগল হয়ে গিয়েছিল, কিন্তু মা চলে যাওয়ার পর নতুন সমস্যা দেখা দিল। মনোজ, হয়তো তোমার মায়ের মৃত্যুর পর তোমার বাবা আঘাত পেয়েছিলেন, উনি পস্তাচ্ছিলেন। এরকম কিছু ছিল না স্যার, উনি শুধু নিজের কথাই ভাবতেন। আর যদি কোনো বিষয়ে ওনার আফসোস থাকে তাহলে উনি নিজের তন্ত্রবিদ্যা দিয়ে মাকে বাঁচাতে পারেনি। হ্যাঁ স্যার, গত কিছুদিন ধরে তো ভয়ানক সব কাণ্ড কারখানা করছিলেন। আর একদিন তো আমি থাকতে পারলাম না স্যার, আমি ফ্যাক্টরি থেকে কাজ ছেড়ে বাড়ি ফিরলাম। আর তখন বাবা, তুমি তোমার এই ভণ্ডামি বন্ধ করবে কিনা? বাবা, যাকে আজ তুমি ভণ্ডামি বলছো তার জন্যই তুমি একদিন রাজা হবে। সারা পৃথিবী তোমাকে তান্ত্রিক কিশোর বাবার ছেলে হিসেবে স্বীকার করবে। বাবা, আমি এসব কিচ্ছু চাই না। আমি তো শুধু আমার সেই পুরনো বাবাকে চাই, যে কিনা সবাইকে সাহায্য করত, কোন রকম কালো জাদু না করে। বাবা, আমি তোমার সেই বাবাই আছি। তুমি শুধু বুঝতে পারছো না যে আমার মধ্যে কি কি ঘটে চলেছে, কত শক্তি আমার ভেতর তৈরি হচ্ছে। বাবা, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? কাল রাতে ওই দিব্য শক্তি আমাকে বলেছে সমস্ত শক্তি পাবার থেকে আমি শুধু মাত্র এক কদম দূরে। তুমি এসব কি বলছো? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। মাত্র এক কদম, একটা বলি। বলি? কারণ ওই শক্তি পাবার জন্যে সমস্ত শক্তিকে খুশি করতে হবে, আর তারা ওই
বলিতেই খুশি হয়, আর সেই বলিটা কোনো ছোটখাটো বলি নয়। বলি তো তুমি আগেই দিয়ে দিয়েছো। মায়ের মৃত্যুটা বলির থেকে কম কিছু ছিল না, কিন্তু কি হলো? তোমার শরীরে কোনো শক্তি এসেছে? আসেনি তো। বাবা, তুমি এই কথাটা কেন মানছো না? তুমি যেটা করছো সেটা মিথ্যে, সেটা ভণ্ডামি। না তো তোমার কাছে কোনো শক্তি ছিল, না তুমি কোনো শক্তি পাবে। একটা বলি হতে দে, তারপর তোর ধারণা নিজে থেকেই বদলে যাবে। ওম শিরমে বগলা পাতো হিং ক্রিং রং ললাটাঞ্চ বগলা সাদা। তাহলে মনোজ, তোমার বাবা কি তাহলে বড় বলির ব্যবস্থা করে ফেলেছিল? আমি কি জানবো স্যার, আমি তো সবসময় ওনাকে বারণই করতাম। বাবাই এদিক ওদিকে চলে যেত আর উধাও থাকতো। আমার মনে হয় কেউ ওনার সাথে শত্রুতা বা প্রতিশোধ তুলেছে। ওনার বলি দিয়ে? দেখো, মনে হচ্ছে তোমার বাবার মৃত্যু শত্রুতা বা ভয়ের কারণেই হয়েছে। যাই হোক, যেই করুক না কেন আপনারা তাকে তাড়াতাড়ি ধরে ফেলুন। এখন আমার বাবা তো আর ফিরে আসবে না, কিন্তু যাই হোক না কেন উনি তো আমার বাবা ছিলেন। হ্যাঁ মনোজ, আমি ওটাই ভাবছিলাম, এই বাড়িটাকে বেচে দেওয়াই ঠিক হবে। জানি না দিদি, কিন্তু এখনো আমার রাতের বেলা ঘুম আসে না, কেমন ভয় ভয় করে। ভয়ের কথা তো বটেই। শোনো মনোজ, বাড়ি বিক্রি হওয়া পর্যন্ত তুমি চাইলে আমাদের কাছে এসে থাকতে পারো। আমিও এটাই বলছিলাম, তুই আজকেই চল। স্যার, এই ফোন রেকর্ড। শোনো, এই যে দুজন বাবা ছিলেন, একজন যিনি ওনাকে শিক্ষা দিয়েছিলেন, আরেকজন যিনি ধোঁকা দিয়েছিলেন। গুরুজি আর বিভূতি বাবা স্যার। ইনফরমারদের খবর দাও আর এই দুজনের উপর নজর রাখতে বলো। হতে পারে এই দুজন বাবার হাত আছে গুপ্তার মার্ডারে। স্যার, হয়তো এই বাবারা ইনভলভ আছেন, কিন্তু একবার এই ফোন রেকর্ডসগুলো দেখে নিন। স্যার, কিছু জানা গেছে। একটা ছেলে আছে, কথা বলে নিন। পুলিশ এই কেসটা ক্র্যাক করার থেকে মাত্র 1 পা দূরে ছিল। একটা বড় বলি দেওয়ার উদ্দেশ্যে বের হওয়া তান্ত্রিক কিশোর গুপ্তার খুনি কে ছিল পুলিশ এটা আন্দাজ করে ফেলেছিল, কিন্তু এই খুনের উদ্দেশ্য কি ছিল সেটা এখনো পরিষ্কার নয়। চলো, শুধু মনোজ। মনোজ, তোমার বাবার সব থেকে বড় শত্রু ছিল তোমার বাবা নিজে। ওনার বেশি শক্তির দরকার ছিল। হতে পারে বড় বলির জন্য উনি নিজেকেই মেরে ফেলেছেন। নিজের শেষ দিকের দিনগুলোতে উনি এত মদ খেতে শুরু করেন যে কোনো ব্যাপারে ওনার কোনো ধারণাই থাকতো না। হতে পারে যে উনি নিজে আত্মহত্যা করেছেন। কিন্তু এরকমটা হয়নি, কারণ তোমার বাবার মৃত্যু হয়েছে গলা টিপে শ্বাসরোধ করে। আর মানুষ কখনো নিজের 2 হাত দিয়ে গলা টিপতে পারে না। আর পাথর দিয়ে মুখও নষ্ট করা হয়েছিল। কোনো মানুষ পাথর দিয়ে নিজে নিজে মুখ নষ্ট করতে পারে না। তোমার বাবা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। ওনাকে যদি না মারা হতো তাহলে উনি অন্য কাউকে মারতেন, বড় বলির জন্য। হ্যাঁ স্যার, বড় বলির ভূত তো ওনার মাথায় চেপে বসেছিল। আর তুমি সেই ভূত থেকে এত ভয় পেলে যে তুমি নিজেই বাবাকে হত্যা করলে। স্বীকার করে নাও মনোজ, কারণ তোমার সঙ্গী সবকিছু বলে ফেলেছে।
তুমি তো মনোজের পিসির ছেলে আর ওর সব থেকে ভালো বন্ধু। হ্যাঁ স্যার। দেখো, তোমার উপরও মার্ডারের চার্জ লাগতে পারে। না স্যার, আমি তো ওখানে ছিলামই না যখন মার্ডার হয়েছিল। তাহলে কে ছিল সেখানে? তাহলে বলো সেখানে কে ছিল? মনোজ ছিল। আর শুধু মনোজ ছিল। ও তোমাকে সেখানে কেন রেখেছিল? কিশোর মামার বডিটাকে সরিয়ে ফেলার জন্য। তোমার ফোন রেকর্ড বলছে যে তুমি হত্যার রাতে তুমি রয় মিলস কম্পাউন্ডে ছিলে আর নীরজ ওখানে ছিল। আর একটা কথা, তুমি রাতে শোয়ার আগে তোমার দিদি বৈশালী, জামাইবাবুকে, খুড়তুতো ভাই অজয়কে আর পিস্তুতো ভাই নীরজকে ফোন করতে প্রত্যেক দিন। করতে কি না? আর তুমি সেটা সেই জন্য করতে কারণ তুমি ভয় পেতে। ওং হিং ক্রিং ফট শাহ ওং ক্রিং গং করচনং তক্ষ রক্ষ কং ক্রুং শাহ ওং চং দশ দিক্ষু ইতি তে কদিক্তং দেবী কবচং শিখিহ ওং ছট ফট। দিদি। হ্যাঁ স্যার, মনোজ রোজ ফোন করতো শোয়ার আগে। কেন? এই দেখুন, একদিনও এমন নেই যেদিন কেউ ফোন করেনি। স্যার, আমার ভাই মনোজ নিজেকে খুব একলা মনে করতো, এই জন্য। কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন? আমার তো মনে হয় ও হয়তো কথা বললে কিছুটা ভরসা পেত যে ওরও কেউ আছে। স্যার, ও খুব ভয় পেত। ও কেন ভয় পেত? মনোজ এই ভয় পাচ্ছিল যে কিশোর মামাকে প্রাণে মেরে ফেলবে। ও এমনটা কেন মনে করতো জানি না স্যার, কিন্তু ও শুধু বলতো যে ওকে প্রাণে মেরে ফেলবে, প্রাণে মেরে ফেলবে। মেরে ফেলবে নীরজ, তুই দেখে নিস, বাবা একদিন সত্যি আমাকে মেরে ফেলবে। আর এই ভয় তোমাকে এতটা শক্তি দেয় যা দিয়ে তুমি তোমার বাবাকে মেরে ফেলেছো। আমার বাবা তো কবেই মারা গিয়েছিল। এ তো বাবা ছিল, তান্ত্রিক বাবা, লোভে অন্ধ। শয়তানি শক্তি পাওয়ার জন্য এই লোকটা সবকিছু করতে রাজি ছিল। তোমার বাবা কখনো তোমাকে কোনো ব্যাপারে হুমকি দিয়েছিল বা ভয় দেখিয়েছিল? আমি প্রতিটা রাত ভয়ের সাথে লড়াই করে কাটাতাম স্যার। আমার উপর ওনার মন্ত্রের প্রভাব কোনোদিন পড়েনি। আমার জীবনটা নরক হয়ে গিয়েছিল। আর মা মারা যাওয়ার পর তো একটা রাত আমি ঘুমাইনি। যা খুঁজে নিয়ে আয়। কাকে? বলি, যাকে আমি বলি দেবো, বড় বলি। আমি ওরকম কিছু করবো না, কোনোদিনও না। বাবা আমার যা হোক চাই, যা হোক, বলি ছাড়া আমার কাজ হতেই পারে না। যা। যেভাবে বাবা আমার দিকে তাকিয়েছিল, আমি বুঝে গিয়েছিলাম উনি আমাকেও মেরে ফেলতে পারে। বাবা, তুমি আমাকে বলে দেবে? বাবা, তুই তোর বাবাকে এতটা ভালোবাসিস? না, আমি নিজেকে একটু বেশি ভালোবাসি। হ্যালো নীরজ, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। হ্যাঁ নীরজ, এক্ষুনি।
সেই সময় আমার যা ভালো মনে হয়েছিল আমি তাই করেছি। আমি ভেবেছিলাম মুখ থেতলে দিলে কেউ চিনতে পারবে না, কিন্তু সেরকম হলো না। আমার এরকম করা উচিত হয়নি, কিন্তু করে ফেললাম। আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমার নীরজকে ডাকা উচিত হয়নি। তোমার আর তোমার বাবা কিশোর গুপ্তার মধ্যে খুব একটা পার্থক্য নেই মনোজ। তুমি ঠান্ডা মাথায় তোমার বাবাকে হত্যা করেছ। যখন কেউ অন্য কারো জীবনের পরোয়া না করে শুধু নিজেকে নিয়েই ভাবে, তখন তাকেও এক প্রকার স্বার্থ বলা হয় মনোজ। আরেকটা কথা, তুমি ভয় পেয়েছিলে। তুমি ভয় পেয়েছিলে যে তোমার বাবা বলির নাম করে তোমার না হত্যা করে। যদি এতই ভয় পেয়েছিলে তাহলে তুমি নিজের বাড়ি ছেড়ে তোমার দিদির বাড়ি চলে যেতে। স্যার, ওটা আমার দিদির বাড়ি। আর কতদিনই বা আমি ওর বাড়িতে থাকতাম? এক না একদিন তো আমাকে ফিরে আসতেই হতো। আমাদের কাছেও তো আসতে পারতে। মনোজ গুপ্তার বিরুদ্ধে আইপিসির ধারা 302, 201 আর 34 নম্বর ধারা অনুযায়ী হত্যা, প্রমাণ লোপাট আর পুলিশকে বিপথে চালনা করার চার্জ আনা হয়েছে। নীরজ গুপ্তাকেও 201 নম্বর ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। মনোজ আর নীরজ দুজনই এখন জুডিশিয়াল কাস্টাডিতে আছে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই শ্রদ্ধা আর কালা জাদুর মাঝখানের পার্থক্যটা বুঝতে পারি। কিছু না হোক, অন্তত আমাদের বেসিক কমন সেন্স আমাদের এই অন্ধভক্তির শিকার হওয়া থেকে আটকায়। কিন্তু যখন জীবনে উদ্বেগের দাড়িপাল্লা ভারী হয়ে যায়, লোভ আমাদের গলা চেপে বসে, তখন আমাদের মধ্যে অনেকেরই লজিক্যাল ভাবনা বিভূতি হয়ে হাওয়া হয়ে যায়, আর আমরা ভণ্ড, নাটুকে আর পুরনো মানসিকতার পাকে ঢুকে যেতে থাকি। মন মতো রেজাল্ট যখন পাওয়া যায় না, তখন আমরা আরো ধসে যাই আর পৌঁছে যাই অপরাধের গুম ঘরে। প্রকৃতি আর নিয়তিকে নিজের বশে করার চেষ্টা সম্পূর্ণ বোকামো, যেটা সাংঘাতিক অপরাধের জন্ম দেয়। আর প্রায়শই এমনটা ঘটে থাকে। যখনই আমাদের বা আমাদের কাছের লোকেদের মধ্যে এরকম ভয় বা লোভ জন্ম নেয়, তাহলে সেটাকে একটা ওয়ার্নিং বা করাঘাত মনে করে শীঘ্রই সতর্ক হওয়া প্রয়োজন। কালা জাদু, সাদা জাদু এসবের আসলে কোনো মূল্য নেই। এর থেকে না কারো কখনো ভালো হয়েছে, না কখনো হবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে অন্ধশ্রদ্ধার বিরুদ্ধে লড়তে থাকবেন। আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।